অবগত থাকতে হবে। আপনি ব্যবসা করবেন অথচ ব্যবসার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো জানা থাকবে না, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না, আপনার জন্য ব্যবসা ঠিক হবে না। আপনি একাগ্র হবেন, আপনি জবাবদিহিতামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন, অর্থাৎ যে কাজ আপনি করছেন এই কাজ সমাজে গ্রহণযোগ্য কিনা, আপনি গ্রহণযোগ্যতা পাবেন কিনা, আপনার প্রোডাক্ট কতটুকু মানুষ গ্রহণ করবে, এটা প্রতিযোগিতামূলক কিনা, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মানুষের কাছে আপনি জবাবদিহি করতে হবে যে আসলে আমার প্রোডাক্টটা, আমার উৎপাদনশীল জিনিসগুলো অন্যদের উৎপাদিত জিনিস অপেক্ষা আপনার উন্নততর কিনা, এবং সেটা শুধু উন্নত হলে হবে না, এটা সমসাময়িক অন্যান্য দ্রব্যের সঙ্গে মূল্যায়ন হিসাবে সামঞ্জস্য কিনা, এই যে জবাবদিহিতা এটা আপনাকে সামনে রাখতে হবে। এবং সাথে সাথে দক্ষতা, ওই জিনিসগুলো যে আপনি উৎপাদন করবেন এটা কতটুকু আপনি দক্ষ, সেই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন হতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আমি কয়েকটি ধাপে আপনাদের সম্মুখে তুলে দেব, কয়েকটা ধাপ। প্রথমে হচ্ছে আপনি কোনো কাজ করবেন, উদ্যোক্তা হবেন, আপনি শিল্পপতি হবেন, আপনি ব্যবসায়ী হবেন, আপনাকে পরিকল্পনা করতে হবে। সর্বপ্রথম প্ল্যানিং। এই প্ল্যানিংটা আপনি এমনভাবে করবেন, তার মধ্যে থাকবে আপনার অর্গানাইজেশন, তার মধ্যে থাকবে সময় নির্ধারণ, তার মধ্যে থাকবে অর্থনৈতিক সমস্যা বা সমাধান, তার মধ্যে থাকবে সামাজিক, যেটাকে বলা হয় থ্রেট, অর্থাৎ এর কোনো বিরূপ অবস্থা পড়বে কি, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি পরিষ্কারভাবে পরিকল্পনা করবেন যে আপনি কি করতে যাচ্ছেন, আর সেটা করতে গেলে আপনাকে একটা সংগঠন অর্থাৎ দলবদ্ধ হতে হবে, একটা গ্রুপকে নিয়ে কাজ করতে হবে। স্যার বলছেন সংগঠন না হলে, অ্যাসোসিয়েশন না হলে আপনি কাজ সফলতা আসতে অনেক কঠিন। সুতরাং আপনাকে সংগঠনযুক্ত অর্থাৎ একটা অর্গানাইজেশন গড়ে তুলতে হবে, যে অর্গানাইজেশন আপনি নিজে পরিচালনা করবেন, আর সেখানে আপনি ম্যানেজারিয়াল পোস্টে কাজ করবেন, অর্থাৎ আপনি নিজে ডিরেক্টর অথবা ম্যানেজার হবেন। আর একজন ম্যানেজারের কাজ এটা আপনাকে জানতে হবে। একটা ম্যানেজারিয়াল কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে, নির্দিষ্ট পরিমাণ জনবলকে একত্রিত করে ওই সময়ের মধ্যে তাদের সহচার্যে আপনার সেই কাজটাকে সুসম্পন্ন সুষ্ঠুভাবে করা। যদি আপনি সেই সংগঠনকে একত্রিত করেন, মনে করেন আপনার একটা প্রজেক্ট করবেন 6 মাসের পরিকল্পনা অনুযায়ী, তাহলে এই 6 মাসে আপনার কত খরচ হতে পারে, কত লোকবল লাগবে, কত সময়, এই 6 মাসের মধ্যে আপনি কি কি পরিকল্পনা সম্পাদন করবেন, আর সেই লোকগুলো আপনার কথা শুনবে কিনা, আপনি তাদেরকে যথারীতি তার যে শ্রম সে দিচ্ছে সেই শ্রমের বিনিময় আপনি তাকে দিবেন কিনা, অর্থাৎ আপনি তাকে ঠকাবেন কিনা। যদি ঠকানোর চিন্তা হয় তাহলে আপনি ওই ব্যবসায় সফল হতে পারবেন না। কারণ আপনি একজন উদ্যোক্তার অধীনে অন্তত পক্ষে অনেক লোক, অনেক পরিবার জীবিকা অর্জনের উপায় খুঁজে পাবে, আপনি তাদের দোয়া পাবেন। কিন্তু যদি তাদেরকে আপনি তার শ্রমের বিনিময়ে না দেন, তাহলে তাদের থেকে বিপরীতমুখী দোয়া পাবেন।
ফলে আপনি এই ব্যবসায় নামছেন, সেটা সফল হওয়া অনেক দূরের কথা। আপনি পদে পদে সম্মানিত। এরপরে আসতেছে আমাদের অর্থ। আপনাকে চিন্তা করতে হবে, আমি যে কাজগুলো করছি যথা সময় আমি সেই অর্থের যোগান দিতে পারবো কিনা। যদি অর্থের যোগান যথাসময়ে না দেওয়া যায়, তাহলে মাঝপথে আপনার এই পরিকল্পনা বন্ধ হয়ে যাবে, আপনি পুরোপুরি ব্যর্থ হওয়ার পথে চলে যাবেন। সুতরাং আপনাকে সেই ফিন্যান্সের প্রতি লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে থ্রেট, যেটাকে বলা হয় সামাজিক অনিরাপত্তা। এখানে অনেকগুলি বিষয় জড়িত। এলাকায় কোনো মাস্তান থাকতে পারে, কেউ আপনাকে হুমকি দিতে পারে যে এখানে এটা করা যাবে না। এটা মোকাবেলা করার জন্য ওই যে স্যার বলছেন যে অ্যাসোসিয়েশন, আপনাকে সেটা কঠিনভাবে রক্ষা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা জনগণের মাধ্যমে, অর্থাৎ যেখানে আপনি কাজটা করবেন সেখানে যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন। যেখানে আপনার বিভিন্ন চাঁদাবাজ আছে তাদের সঙ্গে আপনি একটু যোগাযোগ করতে পারেন যে ভাই আমি এই কাজটা করতে চাই, আপনাদের পরামর্শ চাই। অর্থাৎ যেই সমস্ত মুখগুলি থ্রেট আছে প্রত্যেকটা মুখ আপনাকে বন্ধ করতে হবে, তাহলে আপনি সেখানে, তা না হলে সেখানে এই উদ্যোক্তার সফলতা অর্জন করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আমরা দেখছি যে উদ্যোক্তারা চাঁদা দিতে দিতে হয়রান, যার কাছে জিজ্ঞেস করব সে বলছে বিজনেস অবস্থা খারাপ। এই যে অবস্থাটা, সেই জন্য থ্রেটকে আপনাকে সামনে রাখতে হবে। এরপরে আরেকটা থ্রেট বিশাল, সেটা হচ্ছে আপনি যে জিনিসটা তৈরি করছেন এই জিনিসটা প্রতিযোগিতামূলক অবস্থায় টিকে থাকবে কিনা। এই ক্ষেত্রে আপনাকে মান সম্পন্ন, স্যার বলছেন মান সম্পন্ন, মান নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যদি একবার ডাউন হয়ে যায় যে আপনি মানটা নিম্নগামী, তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন যে কোনো একটা পর্যায়ে দিয়ে। এই জন্য ওই থ্রেটটা, অর্থাৎ কাঁচা মান আপনাকে ভালো দিতে হবে আর সেটাকে ভালোভাবে প্রসেস করতে হবে, তাহলে আপনি পাকা মাল ভালো পাবেন। যদি পাকা মাল ভালো না হয় তাহলে আপনি কাঁচা মালের কোনো গুরুত্বই থাকবে না। আমরা একটু আগে পর্যন্ত প্রসেস, কনসালটেশন, আউটপুট, আউটকাম। আপনাকে 5টা জিনিস লক্ষ্য রাখতেই হবে, তা নাহলে আপনি ব্যবসায়, ইন্ডাস্ট্রিতে কখনো সফলতা অর্জন করতে পারবেন না, অসম্ভব। ইনপুট, আপনাকে কাঁচা মাল আপনাকে সরবরাহ করতে হবে। এই কাঁচা মাল পাওয়া যাবে কিনা অনবরত, এবং সেটা মানসম্পন্ন। আর সেই যে কাঁচামালটা যেখানে পৌঁছবে সেটা যথাযথ আপনার রাস্তাঘাট আছে কিনা, বৈদ্যুতিক অবস্থা আছে কিনা, আপনার সেখানে থেকে যখন মালটা পাকা হয়ে যাবে সেই পরিবহন ব্যবস্থা আছে কিনা। যদি এগুলি না থাকে তাহলে ওই এলাকায় আপনার ইন্ডাস্ট্রি করা সম্ভব হবে, কারণ আপনার কস্টিং অনেক বেড়ে যাবে। ফলে আপনি সেই ব্যবসায় লাভবান দিতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনাকে ইনপুট যখন চিন্তা করবেন, সেখানে কাঁচামালটা কোথায় আসবে, কিভাবে আসবে, এটার কষ্ট কত হবে, এটার মানটা কত রকম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর প্রসেস, আপনি যে অ্যাসোসিয়েশনের কথা বলছেন সেই অ্যাসোসিয়েশন অর্থাৎ কর্মী, তারা এখানে কাজ করবে, কিরকম দক্ষতা সম্পন্ন লোক এখানে কাজ করবে, সেই দক্ষ লোকগুলি যে প্রক্রিয়া, কাজের ধরন তা কি হবে, আর সেই কাজের ধরনগুলো কার কাছে আমি কনসালটেট করব, অর্থাৎ পরামর্শ কার কাছে নেব, আপনাকে এগুলি কিন্তু জানতে হবে। এই জন্য আমাদের স্যার জনাব হারুন রশিদ, প্রতিষ্ঠাতা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন
যিনি অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা, তিনি আপনাদের সামনে বলেছেন যে যত রকম পরামর্শ লাগে উনি আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমি আশা করি উনি ওনার কথা অবশ্যই রাখবেন, কারণ এই প্রতিষ্ঠান ওনার, এই ছাত্র ছাত্রী ওনার, এদের ভবিষ্যৎ যে কর্মসূচি এবং কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে দেওয়া আপনাদের মাধ্যমে এটা সম্ভব। সুতরাং উনি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। সুতরাং আপনারা কনসালটেন্ট পেয়ে যাচ্ছেন, এরপরে আপনি প্রসেস ভালো করলেন, আউটপুট অবশ্যই যদি ইনপুট ভালো থাকে আউটপুট আপনার ভালো হবে। বাজারে মাল গেলে বের হলে সেই স্যার বলছেন মার্কেটিং, এটা বিশাল ব্যাপার। বর্তমান যুগে পুরাটাই মার্কেটিং। যত মানে কম মূল্যমানের জিনিস হোক, যদি আপনি মার্কেটিংয়ের মাধ্যমে একবার জনগণকে আশ্বস্ত করে ফেলতে পারেন, তাহলে সেটা জনগণ অন্ততপক্ষে কিছুদিন হলেও আপনার এই মালটা গ্রহণ করবে। আমরা চাই না সেরকম হইতে, আমরা চাই মানটা যাতে যথাযথ অন্য মালের তুলনায়, একই মালের তুলনায় আপনার মানটা, বস্তুটার মান যাতে যথেষ্ট উন্নত হয় এবং প্রতিযোগিতামূলক মার্কেটে আপনার টিকে থাকা যায়। এই জন্য এটা আউটপুট হিসাবে আপনাকে অনেক বিষয় চিন্তা করতে হবে। তারপর হলো আউটকাম। আপনাকে মনে রাখতে হবে প্রতিটা জিনিস সারা দেশের সর্বত্র সমানভাবে চলে না। যেমন আপনার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মোমবাতি। আপনি একটা মোমবাতির কারখানা করবেন, মোমবাতি কিন্তু ঢাকা শহরে চলবে না, কারণ এখানে কারেন্ট চলে গেলে জেনারেটর আছে। মোমবাতি যেখানে চলবে সেটা হলো প্রত্যন্ত অঞ্চল। সুতরাং আপনাকে ওই রকম এলাকা চিন্তা করতে হবে। এখানে সারি ভেটেরিনারি যে পশু পালনের যে ব্যবস্থাটা, সেটা ফুড এবং মেডিসিন দুইটার ব্যবস্থা এখানে করছেন। এটা কিন্তু শহরে খুব একটা প্রযোজ্য না, এটা গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে ভাইয়েরা আসছেন। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রায় প্রত্যন্ত জেলা থেকে এখানে আসছেন। আপনাদের ওই সমস্ত জেলাগুলোর যেই এলাকায় যেটা প্রযোজ্য আপনি সেটার উদ্যোগ গ্রহণ করেন, আপনি লাভবান হবেন, আপনি সফলতা লাভ করতে পারবেন। সুতরাং সেই যে আউটকাম, অর্থাৎ আমার এই যে প্রোডাকশনটা, আমি কোন এলাকায় এটা ভালো চলে, কোন জিনিসটা, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে আপনি পরামর্শক্রমে সেই এলাকায় এই ইন্ডাস্ট্রিটা গড়ে তুলতে পারেন। তাহলে আপনারা, আশা করি আপনাদের যে চিন্তা চেতনা, উদ্যোক্তা হওয়ার সফলতা আশা করি অর্জন করতে পারবেন। সম্মানিত, শুধু উদ্যোক্তা আমরা বলছি কেন, আমরা তো বাংলাদেশকে উন্নত করার জন্য প্রতিটা উদ্যোক্তা ব্যক্তি বা উদ্যোক্তা, আপনার যদি একজন করে উদ্যোক্তা বাড়ান তাহলে দুজন হয়ে যাচ্ছে। ওই দুজন যদি আবার পরের 6 মাসে দুজন করে বাড়ান, 4 জন হয়ে যাচ্ছে। যদি 100 জনে করেন তাহলে 400 জন হয়ে যাচ্ছে। যদি একটা অঞ্চলে করেন তাহলে সবগুলো অঞ্চলে হয়ে যাচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশটা একটা ক্ষুদ্র শিল্প অঞ্চল হিসাবে এটা রূপান্তরিত হয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি। আমি স্যারকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, উদ্যোক্তা তৈরির জন্য উনি কর্মযোগ্য হাতে নিয়েছেন। আমি ওনাকে আরও ধন্যবাদ জানাই যে উনি একজন দক্ষ, অভিজ্ঞ হয়ে উনি সবার সঙ্গে শেয়ার করে অভিজ্ঞতা বিনিময় করছেন। আপনারা যা শিখেছেন এটা বিনিময় করেন, সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। যে ভাই যে অঞ্চল থেকে এসেছেন সেই অঞ্চলে ছড়িয়ে দেন, তাহলে আপনার সফলতা হবে। আপনি আরেকটা পরিবারকে স্বাবলম্বী করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে আপনি সান্ত্বনা পাবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ পাবেন। সুতরাং আসুন আমরা সবাই মিলে আপনার উদ্যোক্তা হিসাবে আমরা
কার্য সম্পাদন করার জন্য এগিয়ে যায়। আমি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে আমাকে সম্মানিত করেছেন এবং যে সমস্ত ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে তারা আশা করি তাদের নিজের উদ্যোগে এবং স্যারের সহযোগিতায় আপনারা এই প্রতিষ্ঠানকে আরও গুরুত্ব সমৃদ্ধি সাধন করার প্রচেষ্টা চালাবেন এবং দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে অনেক মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য। স্যারের কাছ থেকে শোনা এই কথাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে অনুসরণ করলে ইনশাআল্লাহ আমরা আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব। আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা এখান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে সনদ বিতরণ করব। তাদের মধ্যে সনদ বিতরণের জন্য আমি যাকে ডাকবো, এখানে আপনারা অবশ্যই জানেন সনদ নেওয়ার আগে আমরা একটা রেজিস্ট্রেশন করছিলাম। অনেক ভাইরা আছেন রেজিস্ট্রেশন করেন নাই, তাদের সনদটা এখানে প্রিন্টেড নাই বাট অনলাইনে আছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব। আর যারা রেজিস্ট্রেশন করছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এখানে আজকে সনদটা আমরা বিতরণ করব। এখানে এসে সনদটা নেওয়ার আগে আপনার রিসিপ্ট একটা সই করবেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার সবাই আছে, ওই অ্যাডমিন অফিসের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এখানে রিসিপ্ট সই করবেন, তারপর স্যারদের কাছ থেকে আপনাদের সনদটা গ্রহণ করবেন। এলাল হোসেন, রেজিস্ট্রেশন নাম্বার 100067। পরবর্তীতে আসবেন কোন এলাকাতে কি আছে আমরা একটু জানতে চাই। নাই দরকার আছে। ইয়েস, পরবর্তীতে আসবে অবিনাশ চন্দ্র। এরপর আছেন অবিনাশ চন্দ্র। অবিনাশ চন্দ্র আসেন নাই? এরপর আছেন সাইদুল ইসলাম। দিকে তাকান সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, সাইদুল ভাই দিকে তাকান। ওকে, যারা কি ডাবল কোর্স করছে তারা বুঝে থাকবে। হাত ধরেন হাত ধরেন। এরপর আছে শামসুর রহমান। আপনি দুইটা কোর্স করছেন? দুইটা কোর্স করছেন। ভাই মাস্কটা একটু খুলেন। মাস্কটা খুলে নিন, মাস্কটা খুলে নিন। সমস্যা আচ্ছা দেখ, এদিকে তাকান আঙ্কেল, এদিকে একটু তাকান। ওকে, সমস্যা সর্দি। আব্দুল রব ওদের দিকে শুনে উনিও দুইটা প্রশিক্ষণ দেখেন। উনিও দুটো করছে, সবাই দুটো করছে। হ্যাঁ, রাওয়ার স্টাফে এরপর আছেন দেবনাথ চন্দ্র। 66 বয়সের একজন তরুণ দেশটাকে পাল্টাতেছে। ঠিক আছে, কংগ্রাচুলেশন। আপনি তো নিতেই
এরপর আসছেন দেবন্ত চন্দ্র। দেবনাথ চন্দ্র। এরপর আসছেন আমিনুল। জি জি আমিনুল। সনদ দিচ্ছেন আমিনুল। মাসুম আক্তার বিপি আমাদের 6 মাসের কোর্সের একজন শিক্ষার্থী। ওনার নিজস্ব একটা ভালো ফ্যাক্টরি আছে। এই মাসুম বিপি না আমরা যেমন ভাইয়ের পক্ষে দিচ্ছেন। এরপর আছেন কানু কুমার দাস। সনদ দিচ্ছেন কানু কুমার দাস। সনদ দিচ্ছেন মিজানুর রহমান। কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা। জি সনদ দিচ্ছেন লুৎফুর রহমান। আরামগঞ্জ থেকে। দালাই হোসেন। কোন জায়গা থেকে আসছেন? ঝালকাঠি। মাশাআল্লাহ। দালাই হোসেন ঝালকাঠি। ফিলিপ সনদ দিচ্ছেন ফিলিপ ফিমেল চট্টগ্রাম থেকে। কোন জায়গা থেকে আসছেন? খিলগা থেকে আসছেন। আগে নিয়ে না খিলগা থেকে। সার্ভিস দিচ্ছেন বললাম। কোথেকে আসছেন? কুমিল্লা থেকে। মাশাআল্লাহ জেবিদার। এরপর আসবেন আইনুদ্দিন। সনদ দিচ্ছেন আইনুদ্দিন আল আজাদ। সনদ দিচ্ছেন রমজান আলী। ভাই কোথেকে আসছেন? ভিতরে ফরিদপুর। তাকেন ভাই